এটাকে শুধু একটা সাধারণ অপরাধের গল্প ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে একটা গভীর ষড়যন্ত্রের কাহিনী, যেটা একটা দেশের মেধাভিত্তিক সিস্টেমের একেবারে গোড়ায় গিয়ে আঘাত হানে। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, এই অপরাধের মূল অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল দেশেরই সবচেয়ে সেরা কিছু মেধাবী মস্তিষ্ককে। জায়গাটা হলো দিল্লির দ্বারকা সেক্টর ২৩-এর হ্যাপি হোমস অ্যাপার্টমেন্ট। বাইরে থেকে দেখলে মনে হবে আর ৫টা সাধারণ ফ্ল্যাটের মতোই, বোঝার কোনো উপায় নেই যে এর দেয়ালের ভেতরে কি চলছে। আসলে এটাই ছিল এক বিশাল ডিজিটাল সাম্রাজ্যের কেন্দ্র, যা গোপনে হাজার হাজার ছাত্রছাত্রীর স্বপ্নকে শেষ করে দিচ্ছিল। হ্যাঁ, এই সাদামাটা চেহারার আড়ালেই চলছিল এক হাইটেক হাইস্টেক অপরাধ চক্র, একটা মাল্টিক্রোড ডিজিটাল ডাকাতি, যা হাজার হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎকে এক মুহূর্তে অন্ধকারে ঠেলে দিচ্ছিল। কিন্তু আসল চমকটা তো অন্য জায়গায়। এই চক্রের পেছনে কারা ছিল জানেন? কোনো পেশাদার হ্যাকার নয়, বরং ভারতের সেরা কলেজ যেমন আইআইটি বা এনআইটির ৩২ জন ছাত্র। ভাবুন একবার, যারা নিজেরাই কঠিন পরীক্ষা পাশ করে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছিল, তারাই কেন এই বিপজ্জনক খেলায় নামল? চলুন ফেরা যাক সেই দিনে, ৬ এপ্রিল ২০২৬। দিল্লি পুলিশের একটা আচমকা অভিযান এই পুরো কেলেঙ্কারির পর্দা ফাঁস করে দেয়। পুলিশ যখন ফ্ল্যাটের ভেতরে ঢোকে, তারা যা দেখে তাতে পরিষ্কার হয়ে যায় যে এটা কোনো থাকার জায়গা নয়, বরং প্রযুক্তিতে ঠাসা একটা ওয়াররুম। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল ল্যাপটপ, হাইস্পিড রাউটার আর কয়েক ডজন মোবাইল ফোন। যে প্রমাণগুলো পাওয়া যায় তা থেকে সাথে সাথেই বোঝা গিয়েছিল যে একটা বড়সড় জালিয়াতি চক্রের পরিকল্পনা চলছিল, যার শিকড় অনেক গভীরে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা ছিল অপরাধীদের পরিচয়টা জানার পর। এই পুরো অপারেশনের টেকনিক্যাল দিকটা সামলাচ্ছিল তারাই, যারা একদিন সততার সাথে এই কঠিন পরীক্ষাগুলো পাশ করে দেশের সেরা প্রতিষ্ঠানে জায়গা করে নিয়েছিল। তো কিভাবে চলত এই বিশাল কর্মকাণ্ড? চলুন দেখি কিভাবে এই চক্রটা প্রযুক্তিকে একটা নিখুঁত অপরাধের অস্ত্রে পরিণত করেছিল। এই জালিয়াতির মূল হাতিয়ার ছিল রিমোট অ্যাক্সেস সফটওয়্যার, মানে এমন একটা সফটওয়্যার যার মাধ্যমে দিল্লির ফ্ল্যাটে বসে থাকা একজন সলভার, ধরুন রাজস্থানের কোনো পরীক্ষা কেন্দ্রে থাকা পরীক্ষার্থীর কম্পিউটারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারত। পরীক্ষার্থী শুধু বসে থাকত আর পরীক্ষাটা দিয়ে দিত অন্য কেউ। পুরো অপারেশনটা চলত ৪টে নিখুঁত ধাপে, মানে এটা ছিল প্রযুক্তি, টিমওয়ার্ক আর দুর্নীতির এক মারাত্মক মিশ্রণ। পরীক্ষার্থী শুধু কম্পিউটারের সামনে পুতুলের মতো বসে থাকত, আর তার হয়ে উত্তর দিত দিল্লির ওই ওয়ার রুমে থাকা মেধাবী ছাত্ররা। কিন্তু প্রযুক্তির পেছনেও ছিল এক ধূর্ত মস্তিষ্ক, যে খুব ভালো করে জানত কিভাবে দেশের সেরা প্রতিভাগুলোকে নিজের জালে ফাঁসাতে হয়। এই চক্রের মাথায় ছিল প্রাঞ্জল নামের এক ব্যক্তি। সে এই মেধাবী ছাত্রদের কাছে যেত একটা বৈধ টেক ইন্টার্নশিপের প্রস্তাব নিয়ে, মানে একটা অপরাধমূলক ষড়যন্ত্রকে সে এমনভাবে দেখাত যেন এটা কোনো স্টার্টআপের দারুণ সুযোগ। আর এই ফাঁদেই পা দিত মেধাবী ছাত্ররা। টাকার লোভটা ছিল অসম্ভব। ধনী ক্লায়েন্টরা এক একজন লক্ষ লক্ষ টাকা দিত, আর সেই টাকার একটা ছোট্ট কিন্তু লোভনীয় অংশ পেত এই ছাত্র সলভাররা। ভাবুন, প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ৫০০ থেকে ১,০০০ টাকা। এই সহজ উপার্জন অনেকের কাছে নেশার মতো হয়ে গিয়েছিল। ওই দিনের অভিযানে মোট ৩২ জন ছাত্রকে ধরা হয়, যাদের বিরুদ্ধে এখন আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের উজ্জ্বল ক্যারিয়ার এখন পুলিশি রেকর্ডের পাতায় আটকে গেছে। একটা ভুল তাদের পুরো ভবিষ্যৎটাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এবার একটু তাদের কথা ভাবা যাক, যারা এই প্রতারণার আসল শিকার, সেই অগণিত সৎ ছাত্রছাত্রী, যাদের বছরের পর বছরের কঠোর পরিশ্রম এক মুহূর্তে বেকার হয়ে গেল। এই ছবিটাই আসলে পুরো অন্যায়টাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। একদিকে একজন সৎ ছাত্রের বছরের পর বছর ধরে করা কঠোর পরিশ্রম, নির্ঘুম রাত, আর অন্যদিকে একজন প্রতারকের সহজ অনৈতিক শর্টকাট। এটা শুধু দুটো পথ নয়, এটা সততা আর বেইমানির জলজন্ত ছবি। এই কথাগুলো আসলে সেই সমস্ত ছাত্রছাত্রীর মনের কথা যারা নিয়ম মেনে খেলেও হেরে যায়। তাদের কাছে পুরো সিস্টেমটাই একটা প্রহসন মনে হয়, একটা গভীর বিশ্বাসঘাতকতা। আর এর প্রভাবটা শুধু পরীক্ষার রেজাল্টের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব আরও অনেক সুদূর প্রসারী। যখন অযোগ্য ব্যক্তিরা প্রতারণার মাধ্যমে ডাক্তার বা ইঞ্জিনিয়ারের মতো গুরুত্বপূর্ণ পেশায় ঢুকে পড়ে, তখন তা আসলে পুরো সমাজের জন্য বিপদ ডেকে আনে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই চক্রটা তো ধরা পড়ল, কিন্তু ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, তার জন্য কি করা উচিত? কিভাবে এই ভেঙে পড়া বিশ্বাসটাকে আবার ফিরিয়ে আনা যাবে? এই কেলেঙ্কারির সবচেয়ে বড় আইরনি হল, ডিজিটাল পরীক্ষা ব্যবস্থার যে প্রযুক্তিকে স্বচ্ছতা আর সুবিচারের জন্য আনা হয়েছিল, অপরাধীরা সেই প্রযুক্তিকেই নিজেদের সবচেয়ে বড় অস্ত্র বানিয়ে ফেলেছিল।
সুতরাং এটা পরিষ্কার যে একটা সিস্টেমিক পরিবর্তন দরকার। বিশেষজ্ঞরা বলছেন উন্নত প্রযুক্তির সাথে মানবিক জবাবদিহিতার মেলবন্ধন ঘটাতে হবে। বায়োমেট্রিক যাচাইকরণ, এআই মনিটরিং এবং পরীক্ষা কেন্দ্রের কর্মীদের কঠোর জবাবদিহিতার মতো পদক্ষেপগুলো এখন অপরিহার্য। আমাদের এটা মনে রাখতে হবে যে এর পরিণাম কিন্তু অত্যন্ত গুরুতর। পরীক্ষা প্রক্রিয়ার উপর থেকে যদি মানুষের আস্থাটাই চলে যায়, তাহলে দেশের ভবিষ্যতের জন্য এর চেয়ে বড় ঝুঁকি আর কিছু হতে পারে না। তখন মেধার আর কোনো মূল্যই থাকবে না। সব শেষে এই পুরো গল্পটা আমাদের একটা গভীর নৈতিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন দেশের সবচেয়ে মেধাবী মস্তিষ্কগুলোই তাদের প্রতিভাকে সততার বদলে অসততার পথে ব্যবহার করে, তখন তার প্রভাব শুধু ব্যক্তিগত স্তরে সীমাবদ্ধ থাকে না, তা একটা জাতির ভবিষ্যতের ভিত্তিকে দুর্বল করে দেয়।